Good morning, students. Today I will discuss about dipole moment and their problems. তো প্রথম বলি যে সমযোজী অণু বা কোভ্যালেন্ট বন্ডেড মলিকুল যেগুলো আছে সেখানে একটা বন্ডের রেসপেক্টে যে দুটো ডিফারেন্ট এলিমেন্ট থাকে, ধরা যাক এই একটা মলিকুল নিয়েছি, এটা একটা ডাইঅ্যাটমিক মলিকুল উইথ টু ডিফারেন্ট এলিমেন্টস। তো এক্ষেত্রে যার তড়িৎতা বেশি সে কি করবে, এই সমযোজী বন্ধনের ইলেকট্রন যুগ্মকে অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে রাখবে। তার ফলে সেটা পার্সিয়ালি নেগেটিভ আধান এবং অপর পরমাণু পার্সিয়াল পজিটিভ আধান বহন করবে। অর্থাৎ এই মলিকুলের মধ্যে একটা ধ্রুবীয়তা বা পোলারিটি জেনারেট করলো। এবার একটা মলিকুলের এরকম পোলারিটির এক্সটেন্ট অর্থাৎ মাত্রাটাকে প্রকাশ করা হবে যে রাশিটার দ্বারা, সেটাই হচ্ছে ডাইপোল মোমেন্ট, এবং সেটাকে আমরা প্রকাশ করছি এই মিউ সাইন দ্বারা। এটাকে আমরা কীভাবে পরিমাপ করব বলি, পরিমাপ করব কীভাবে না, দিস ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ ই অ্যান্ড ডি। ই মানে হচ্ছে চার্জ অন এনি পোল অ্যান্ড ডি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু পোল, অর্থাৎ দুটো পরমাণুর মধ্যে বা দুটো চার্জ যে সেন্টার হয়েছে তাদের মধ্যে যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, সেটাই হচ্ছে এখানে ডি। ঠিক আছে, এবার বলি যে সিজিএস পদ্ধতিতে এককটা হচ্ছে ডি বাই বা ডি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, সিজিএসে আধানের এককটা কি, আধান মানে হচ্ছে ইএসি এককই হয়, তার অর্ডারটা হয় 10⁻10 আর ডিস্টেন্সটা অ্যাংস্ট্রং অর্থাৎ 10⁻8 সেমি। এই দুটো গুণ করে আমরা পাই 10⁻18 ইএসি সেমি। এইটাকে বলছি আমরা 1 ডিবাই। ঠিক আছে, তবে এসআই পদ্ধতিতে এটাকে আমরা কুলম্ব মিটার বলতে পারি। এবার বলি ডাইপোল মোমেন্ট এটা কখন জিরো হয় আর কখন নন জিরো হয়। জিরো হবে কখন না, আইদার ই সমান জিরো হলে অথবা ডি সমান জিরো হলে। ই জিরো মানে কি না, চার্জ সেপারেশন হয়নি বা পোলারিটি নেই। কীরকম ব্যাপারটা বলি না, যখন যদি হয় হোমো ডায়াটমিক মলিকুল অর্থাৎ H2O2 Cl2 N2 এটসেট্রা, এই মলিকুল এদের মধ্যে কোনো রকম পোলারিটি সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ ইটা জিরো, তাই এদের ডাইপোল মোমেন্টও জিরো হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলি যে মিউ বা ডাইপোল মোমেন্ট একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর তোমরা অবশ্যই জানো, ভেক্টর মানে যে রাশিটার আমার নির্দিষ্ট মানও আছে আবার নির্দিষ্ট একটা দিক বা ডিরেকশন আছে। এই ডিরেকশানটা কিন্তু এখানে মনে রাখবো সবসময় প্লাস টু মাইনাস। যেমন ধরো HCl একটা মলিকুল নিয়েছি, HCl একটা সমযোজী মৌল যেখানে বন্ড পেয়ার ইলেকট্রনটা ক্লোরিনের দিকে সরে থাকায় ক্লোরিন ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তাই এটা এই ডিরেকশানে আছে। এবার বলি যে যদি কোনো মলিকুলে একাধিক কোভ্যালেন্ট বন্ড থাকে এবং সেগুলো প্রত্যেকটা পোলার বন্ডস হয়, তাহলে সেই মলিকুলটার ওভারঅল ডাইপোল মোমেন্ট শূন্য হতেও পারে আবার নন জিরোও হতে পারে। সেটা কার উপর ডিপেন্ড করবে না, সেটা নির্ভর করবে শেপ অফ দ্য মলিকুল অর্থাৎ আকৃতি কেমন তার উপর। তো এবার আমরা দেখো বলি যে ইটা জিরো নয় অর্থাৎ চার্জ সেপারেশন হচ্ছে কিন্তু ডিটা জিরো, সেরকম কিছু উদাহরণ এবার দেখা যাক। ধরো কার্বন ডাইঅক্সাইড একটা অণু নিয়েছি, এখানে কার্বন অপেক্ষা অক্সিজেনের তড়িৎতা বেশি, তো এটা ডেল্টা মাইনাস আধান বহন করছে, এদিকেও তাই, এবং কার্বনটা ডেল্টা প্লাস আধান বহন করছে। এবার দেখো এই দিকে অক্সিজেন যতটা জোরে টানছে, এদিকে অক্সিজেন যতটা জোরে টানছে এদিকে অক্সিজেন ততটাই টানছে, এবং তাই দুটো নেগেটিভ চার্জের কেন্দ্রবিন্দু বা পয়েন্ট সেটা কোথায় হচ্ছে, এই প্লাস বিন্দুতে আসছে, অর্থাৎ প্লাস চার্জ আর মাইনাস চার্জের নেট রেজাল্টেন্ট ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে জিরো। ঠিক আছে, সেই জন্যে এটাকে অবশ্যই বলা হয় অভিকর্ষ কেন্দ্র, এটা শূন্য হয়ে যাচ্ছে বলে ডাইপোল মোমেন্ট জিরো। যদি আমরা CCl4 যাই, CCl4ও তাই তিনটে CCl বন্ডের গ্রুপ মোমেন্ট, আর এই Cl বন্ডের গ্রুপ মোমেন্টটা ইকুয়াল এবং অপোজিট হয়। ঠিক আছে, এই তিনটে CCl বন্ডের গ্রুপ মোমেন্ট এবং এই Cl এর গ্রুপ মোমেন্ট অপোজিট হয় এবং ইকুয়াল, তাই এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট জিরো। ঠিক একইভাবে বেনজিনের ক্ষেত্রেও আমাদের ঠিক এই কারণে আমার ডাইপোল মোমেন্ট জিরো। কিন্তু যদি আমরা সালফার ডাইঅক্সাইড যাই, সেক্ষেত্রে দেখো সালফারটার ডাইঅক্সাইডের কৌণিক বা ভিসেপ্ট গঠন, এবং সেজন্য এখানে হচ্ছে এই বরাবর একটা ডিরেকশন কাজ করছে, এই বরাবর একটা ভেক্টর কাজ করছে, এবং দুটো ভেক্টরের সাম রেজাল্টেন্ট ভেক্টরটা এই অ্যাঙ্গেল বরাবর কাজ করছে। অর্থাৎ আকৃতি বা শেপের উপর নির্ভর করে তার ডাইপোল মোমেন্ট ভিন্ন ভিন্ন হয়। দেখো প্রথমে আমরা বোরন ট্রাইফ্লোরাইড অর্থাৎ BF3 এবং NF3 এদের ডাইপোল মোমেন্টের তুলনা করি। দেখো এই ডাইপোল মোমেন্ট শূন্য। কেন ডাইপোল মোমেন্ট শূন্য হয়েছে, কারণ BF3 একটা sp2 হাইব্রিডাইজড ট্রায়াঙ্গুলার প্ল্যানার শেপ মলিকুল, অর্থাৎ এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120 ডিগ্রি করে আছে, এবং
এবং তাই এই ভেক্টরটা আর এই ভেক্টরটার সাম ভেক্টর যেটা, সেটা হচ্ছে এই তৃতীয় এফ ভেক্টর এফ যে ভেক্টরটা আছে তার সঙ্গে ইকুয়াল এবং অপোজিট হচ্ছে, এবং তাই তারা একে অপরকে ক্যান্সেল করে দেওয়ার জন্য ওভারঅল রেজাল্টেন্ট মিউটা 0 হচ্ছে। ঠিক আছে, কিন্তু এনএফ থ্রিতে যদি আসো, এনএফ থ্রি ক্ষেত্রে দেখো এখানে লোন পেয়ারটার ডিরেকশনের দিকে, আর এনএফ বন্ড অর্থাৎ নাইট্রোজেন অপেক্ষা ফ্লোরিনের তরুণতা বেশি, তাই ডিরেকশনটা এদিকে কাজ করছে, ওভারঅল রেজাল্টেন্ট ভেক্টরটা নিচের দিকে কাজ করছে, তাই এখানে মিউটা হচ্ছে 0.26 ডিওয়াই। যদি আমরা এনএস থ্রিতে যাই, এনএস থ্রি ক্ষেত্রে দেখো লোন পেয়ারটা যেদিকে ডিরেকশনে কাজ করছে, আর এইচ আর এনের মধ্যে এনের তরুণতা বেশি দেন হাইড্রোজেন, সেই জন্য এক্ষেত্রে সমস্ত ভেক্টরটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তাই রেজাল্টেন্ট ভেক্টরটা অনেক বেশি, অর্থাৎ মিউ আর অর্থাৎ আমার ডাইপ্লোমেন্ট রেজাল্টেন্ট ডাইপ্লোমেন্টটা দেখা ওখানে 1.46, যেখানে এনএফ থ্রি হচ্ছে মাত্র 0.26। তাহলে মূল কথা হচ্ছে এখানে লোন পেয়ার আর এনএস থ্রি রেজাল্টেন্ট ভেক্টরটা একই দিকে, কিন্তু এখানে এনএফ এর ভেক্টর আর লোন পেয়ারটা দুটো বিপরীতমুখী, তাই ওভারঅল আমার এদিকেই হচ্ছে কিন্তু মানটা অনেক কম হচ্ছে। আচ্ছা, নেক্সট পরে একটা প্রবলেম দেখো, আমরা এই যে মলিকুলটা নিয়েছি এটা একটা হচ্ছে সিস আর এটা হচ্ছে ট্রান্স আইসোমার নিয়েছি। সিস আইসোমারগুলির ক্ষেত্রে কি হচ্ছে দেখো না, এই যে সি অপেক্ষা সিএল এর ইলেকট্রনিটি বেশি এদিকে টানছে, এটা এদিকে টানছে, এবং দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি আমরা কোয়েনসাইড করি দেখবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এবং রেজাল্টেন্ট ভেক্টরটির মাঝ বরাবর কাজ করছে, তাই এর মিউটা হচ্ছে 1.89 ডিওয়াই। কিন্তু ট্রান্স আইসোমার যদি আসি, এক্ষেত্রে দেখো দুটো গ্রুপ একে অপরের 180 ডিগ্রি বিপরীত দিকে আছে, এবং তাই এর টার্ন পরস্পরকে প্রশমিত হয়ে যাচ্ছে, তাই এরা 0D। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার আমরা কিমোলিয়ান সিস্টেমের কথা যদি আলোচনা করি, কিমোলিয়ান সিস্টেম মানে আমি তোমাদের আগেও বলেছিলাম যেখানে ডাবল মানগুলো হচ্ছে পরপর থাকবে। তো এরকম সিস্টেমে যদি অড নাম্বার অর্থাৎ 3, 5, 7 এরকম সংখ্যক ডাবল বন্ড থাকে, তাহলে মলিকুলটা হয় প্ল্যানার, এবং সেক্ষেত্রে এন্ড অর্থাৎ প্রান্তীয় কার্বনগুলো যদি ডিফারেন্ট গ্রুপ বহন করে, তাহলে সেটা সিস এবং ট্রান্স দুরকম আইসোমার পাবো, এবং ট্রান্সের ক্ষেত্রে আমরা 0 মিউ, কিন্তু সিসের ক্ষেত্রে আমরা নন জিরো একটা মান পাবো। ঠিক আছে, এখানে লক্ষ্য করে দেখো আমি দেখাচ্ছি এটা যে সিস আইসোমার যদি যায়, তখন এই দুটো কার্বনকে যদি কোয়েনসাইড একটা কার্বনের উপর একটা কার্বন ফেলো, তাহলে দেখবে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কেন 60 ডিগ্রি? কারণ এই অ্যাঙ্গেলটা 120, এই অ্যাঙ্গেলটাও 120, তো এটার উপর বসালে 120 থেকে 90 বাদ দাও 30, এদিকেও 30, তাই এটা 60, কিন্তু এক্ষেত্রে সেটা 180, তাই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে 0, এটা 0 হচ্ছে না। আর একটা কথা বলে রাখি যে কিউনিল সিস্টেমে যদি ডাবল ওয়ানটা ইভেন নাম্বার হয় অর্থাৎ 2, 4, 6, তাহলে সেটা এনহান্সিমার সৃষ্টি করবে, এবং তাদের অবশ্যই একটা আমরা রেজাল্টেন্ট ডাইপ্লোমেন্ট পাবো। নেক্সট বলি যে ভেক্টর সামের যে আমাদের সূত্রটা জানি, মিউ রেজাল্টেন্ট ভেক্টর মিউ1 স্কোয়ার প্লাস মিউ2 স্কোয়ার প্লাস 2 মিউ1 মিউ2 কস থিটা টু দি পাওয়ার হাফ, মানে রুট অ্যাকচুয়ালি, মানে দুটো ভেক্টর একটা মিউ1 একটা মিউ2 ভেক্টর, তাদের মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার রেজাল্টেন্ট ভেক্টর তার মধ্যবর্তী হবে, এবং এখান থেকে আমরা এই সূত্রের সাহায্যে আমরা সেটা সহজেই বার করে নিতে পারি। এই সূত্র ব্যবহার করে তোমরা দেখাতেই পারবে বিএফ থ্রি ক্ষেত্রে কেন রেজাল্টেন্ট ভেক্টরটা 0 হয়। এবার এখানে বলি দেখো, লক্ষ্য করে দেখো মিউ একটা কস থিটার সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু থিটার মানটা যত বাড়ে কস থিটার মান তত কমে, কারণ কস 0 ডিগ্রি হলে +1, কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, অর্থাৎ কস থিটার মানটা হচ্ছে +1 অপেক্ষা ছোট, -1 অপেক্ষা বড় হয়। সেই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, উইথ ইনক্রিজিং দ্য ভ্যালু অফ থিটা কস থিটা ডিক্রিজ করবে, অ্যান্ড দাস দ্য রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট ডিক্রিজ করবে। এবার একটা প্রবলেম দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে প্রবলেম, দেখো আমি অর্থো ডাইক্লোরোবেনজিন, মেটা এবং প্যারা আইসোমার নিয়েছি। ক্লোরিনের -I এফেক্ট অর্থাৎ কার্বন অপেক্ষা ক্লোরিনের তরুণতা বেশি, ইলেকট্রনটা টেনে নিচ্ছে, অর্থাৎ দুটো ভেক্টর যে কাজ করছে, এই দুটো ভেক্টর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু এই মেটা আইসোমার অ্যাঙ্গেলটা কত এখানে 120, প্যারাতে 180, তো এইমাত্র বললাম অ্যাঙ্গেল যত বেশি হবে ডাইপ্লোমেন্ট তত কম হবে, অর্থাৎ এটা এইভাবে বলতে পারি এই ক্লোরিন পরস্পরকে প্রশমিত করে দেওয়ার জন্যে এই ডাইপ্লোমেন্টটা 0, অর্থাৎ ডাইপ্লোমেন্ট সবচেয়ে বেশি অর্থো আইসোমার, তারপর মেটা, তারপর প্যারা। অ্যাকচুয়ালি প্যারার মিউটা হচ্ছে 0। নেক্সট আরেকটা প্রবলেম দেখো, যে যদি একটা গ্রুপ +I এফেক্টিভ আর একটা -I এফেক্টিভ গ্রুপ হয়, তাহলে মিথাইল গ্রুপ ইলেকট্রন ঠেলে অর্থাৎ +I এফেক্টিভ গ্রুপ, ক্লোরিন ইলেকট্রন টেনে নেয় অর্থাৎ -I এফেক্টিভ গ্রুপ। এক্ষেত্রে ভেক্টরটা কীভাবে দেখাবো না, ভেক্টর দুটো ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায় আনতে হয়, সেই নিয়ে এটা এইভাবে আনবো, অর্থাৎ এক্ষেত্রে অ্যাঙ্গেলটা 120,
এক্ষেত্রে ভেক্টরের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এখানে এটা 0 ডিগ্রি, অর্থাৎ দুটো ভেক্টর একই দিকে কাজ করছে। তাই এখানে সবচেয়ে বেশি ডাইপোল মোমেন্ট দেখাবে এই প্যারা আইসোমার, তারপর মেটা, তারপর অর্থ আইসোমারটি। আচ্ছা, নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রবলেমে বলছি, এবার ভালো করে দেখো। এখানে আমরা নিয়েছি প্যারা ডাইনাইট্রোবেনজিন, প্যারা ডাইসায়ানোবেনজিন, প্যারা ডাইহাইড্রক্সিবেনজিন বা কুইনল। প্যারা ডাইনাইট্রোবাইসন এই বেনজিনগুলো হচ্ছে এই গ্রুপ অংশটা দেখো সিমেট্রিক, এই অংশটা সিমেট্রিক, আমি রেজোনেন্স হাইব্রিড ফর্মটা দেখিয়েছি। তো এই কারণে এর রেজাল্টেন্ট NO2 ভেক্টরটা ঠিক লিনিয়ারলি এদিকে কাজ করে এবং এটা অপোজিট, তাই একে অপরকে প্রশমিত করে দেওয়ার জন্য রেজাল্টেন্ট মিউটা ডাইপোল মোমেন্ট 0। CN গ্রুপটা একটা SP হাইব্রিডাইজড, এটা লিনিয়ার, এই অংশটা লিনিয়ার থাকে, তাই এরা একে অপরকে প্রশমিত করে দিচ্ছে, মিউটা 0। কিন্তু কুইনলে যদি আসো, OH গ্রুপটা এখানে অক্সিজেনের সঙ্গে লিনিয়ার না থেকে একটু অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে, এবং এইটা যদি আমি ভাবি যদি এইভাবে যদি ঘোরে, তাহলে তার অ্যাক্সিসটা অর্থাৎ রেজাল্টেন্ট যে ডাইপ্লোমেন্ট এইটা মিউ আর, এখানকার মিউ আর রেজাল্টেন্টটা হচ্ছে এই বন্ডের সঙ্গে 83 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে, এক্ষেত্রেও তাই, এটাতেও তাই 83 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, এবং তার জন্যে ওভারঅল একটা রেজাল্টেন্ট ডাইপ্লোমেন্ট পাবো, যেটা দেখতে পাচ্ছি 1.64D। ঠিক একইভাবে ডাইঅ্যাসিটাইল বেনজিন যদি নেই প্যারা, অর্থাৎ COCH3 বা OCH3 এরকম গ্রুপ থাকলেও আমাদের একটা রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট আমরা পাবো, কিন্তু এরকম মলিকুলের ক্ষেত্রে আমরা পাবো না। নেক্সট প্রবলেম দেখো, ইথাইল ক্লোরাইড নিয়েছি, একটা ভিনাইল ক্লোরাইড নিয়েছি, এদের মধ্যে ডাইপোল মোমেন্ট কার বেশি? দেখো ডাইপোল মোমেন্ট এর অনেক বেশি, 2.05, যেখানে এখানে 1.44। কেন? কারণ এখানে ইথাইল গ্রুপে কী আছে, প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোরিনে কী আছে, মাইনাস আই এফেক্ট, এবং দুটো ডিরেকশান দেখো একই দিকে, সেই জন্য এখানে দুটো ভেক্টর যোগ হয়ে যাচ্ছে, সাম হওয়ার জন্য রেজাল্টটা এত বেশি পাচ্ছি। কিন্তু এখানে দেখো, এখানে কি হচ্ছে, ক্লোরিন মাইনাস আই এফেক্টের জন্য একটা টানছে, মাইনাস আই এফেক্টের জন্য ইলেকট্রন টেনে নিচ্ছে, আবার ক্লোরিনের যে লোন পে ইলেকট্রনটা আছে, এই লোন পে ইলেকট্রনটা এখানে প্লাস আর এফেক্টের মাধ্যমে রেজোনেন্স করছে, রেজোনেন্স করে যাওয়ার জন্য তাহলে ইলেকট্রনটা এদিকে চলে আসতে চাইছে। রেজোনেন্স করলে আমরা কি পাবো, এখানে CH2 মাইনাস, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড Cl প্লাস, অর্থাৎ দুটো পরস্পর বিপরীতমুখী ক্রিয়া, এবং তার জন্য রেজাল্টেন্ট মানটা অনেক কমে 1.44D হয়ে গেল, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো, আমরা পিরোল আর ফিউরল নিয়েছি, দুটোই 5 মেম্বার হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। দেখো পিরোলের বেলা হচ্ছে 1.81D, যেখানে ফিউরন 0.7D বা 70D, এবং শুধু তাই নয়, এর রেজাল্টেন্ট ডাইপোলমেন্টটা হচ্ছে ওপর দিকে, কিন্তু ফিউরনের বেলা নিচের দিকে। এর কারণটা ব্যাখ্যা বলি, যে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের তড়িৎনাত্মকতা অনেক বেশি হওয়ার জন্য এই ফিউরন অণুটা লেস অ্যারোমেটিক বাট মোর ডাইন ক্যারেক্টার, অর্থাৎ দ্বিবন্ধন ক্যারেক্টার বেশি, এবং সেই জন্যে মাইনাস আই এফেক্ট ইলেকট্রন যতটা টানছে সেটা অনেক বেশি দেন এই লোন ইলেকট্রন রেজোনেন্সের মাধ্যমে দিচ্ছে, সেই জন্য রেজাল্টেন্টটা এদিকে। তাহলে কী বললাম, মাইনাস আই এফেক্টের জন্য এদিকে টানছে, আর প্লাস আর এফেক্টের জন্য এদিকে দিচ্ছে, আর এফেক্টটা কম, আই এফেক্ট বেশি, সেই জন্য রেজাল্টেন্ট এদিকে কাজ করছে। নাইট্রোজেনের বেলায় কি তড়িৎনাত্মকতা কম, তাই মাইনাস আই এফেক্টটা কম, মাইনাস আই এফেক্ট কম, কিন্তু প্লাস আর এফেক্টটা অনেক, প্লাস আর এফেক্ট বলতে কীরকম হবে, এটা এখানে পড়বে, এটা খুলে এখানে যাবে, প্লাস আর এফেক্টটা অনেক বেশি, সেই জন্যে পিরোলের হচ্ছে ডাইপ্লোমেন্টও বেশি হচ্ছে এবং রেজাল্টেন্ট মানটা এদিকে ক্রিয়া করছে। আচ্ছা, নেক্সট এবার প্রবলেম আছে, দেখো এই প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম, এটা ভালো করে বোঝো। রাইট দ্য অর্ডার অফ ডাইপ্লোমেন্ট বলে মিথাইল ক্লোরাইড, মিথিলিন ট্রাইক্লোরাইড, ক্লোরোফর্ম অ্যান্ড CCl4। CCl4 আমরা আগেই দেখেছি যে এটা ডাইপ্লোমেন্ট 0, কেন না তিনটে Cl এর যে গ্রুপ মোমেন্ট সেটা ইকুয়াল অ্যান্ড অপোজিট হয় উইথ 4th CCl বন্ড, সেই জন্য এটার ডাইপ্লোমেন্ট 0 হয়। কিন্তু এখানে কার ডাইপ্লোমেন্ট বেশি হবে? আপাত দৃষ্টিতে মনে হয় যে একটা ক্লোরিনে যা টানবে দুটো ক্লোরিনে আরও বেশি জোরে রেজাল্টেন্ট টানবে, তো এটা অপেক্ষা এটা বেশি, এটা অপেক্ষা এটা বেশি, বা এই দুটো সমান হওয়া উচিত। এই দুটো সমান কেন বলছি, কারণ CCl3 গ্রুপ মোমেন্ট, CCl এর গ্রুপ মোমেন্ট, CCl এর মোমেন্ট 1, এটা আমরা এখানে পেয়েছি, সেটা এইটার সবচেয়ে বেশি আশা করা হয়। কিন্তু বাস্তবে দেখো রেজাল্টেন্ট কি হয় না, মিথাইল ক্লোরাইডের সবচেয়ে বেশি, তারপর মিথিলিন ডাইক্লোরাইড, তারপর হচ্ছে ক্লোরোফর্ম, এবং CCl4 সবচেয়ে কম। এটা কেন? তার কারণটা হচ্ছে ক্লোরিন ইলেকট্রনটা এখানে মাইনাস আই এফেক্ট টানছে, আর CH বন্ড ইলেকট্রনটাও এই দিকেই ঠেলছে, দুটো একই দিকে কাজ করার জন্য এটা সবচেয়ে বেশি।
এখানেও তো আমার সিসিএল দুটো আছে, রেজাল্টেন্ট এদিকে কাজ করবে, কিন্তু হয়েছে কি এখানে সিএলটা ডেল্টা মাইনাস, এই সিএলটাও ডেল্টা মাইনাস, এই দুটো মাইনাসের পাশের অ্যাটমকে প্লাস করতে চায়, এটা বলে ইনডিউসড মোমেন্ট, মানে আবিষ্ট করা। মাইনাস তার নিকটতম প্রান্ত দিয়ে প্লাস করতে চায়, কিন্তু এখানে মাইনাস, অর্থাৎ এই দুটো পরস্পর মধ্যে একটা রিপালসান করবে। এটাকে বলা হয় এক কথায় অপোজিং ইনডিউসড মোমেন্ট। এই অপোজিং ইনডিউসড মোমেন্টের জন্য কি হচ্ছে, এখানে চার্জ সেপারেশনটা সিসিএল এর যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না, সেই জন্য রেজাল্টেন্ট মোমেন্টটা একটু কমে যাচ্ছে। আবার সিসিএল থ্রি বেলায় 3টে ক্লোরিন আছে, অর্থাৎ অপোজিং ইনডিউস মোমেন্ট এখানে আরও বেশি কাজ করবে, মানে এখানেও ডেল্টা মাইনাস, এখানেও ডেল্টা মাইনাস, এখানেও ডেল্টা মাইনাস, এদের মধ্যে রিপালসান অনেক বেশি হবে, অর্থাৎ অপোজিং ইনডিউস মোমেন্টটা বেশি হওয়ার জন্যে এই ডাইল মোমেন্টটা আরও অনেক কমে গেছে 1.02। ঠিক আছে, অর্থাৎ তাহলে অর্ডারটা কী হলো, সবচেয়ে বেশি মিথাইল ক্লোরাইড, তারপর মিথিলিন, তারপর হচ্ছে ক্লোরোফর্ম অ্যান্ড দেন সিসিএল4। নেক্সট এবার দেখো কয়েকটা প্রবলেম দেখাই, যে আমরা পিওর হাইড্রোকার্বন নিচ্ছি, একটা অ্যাজিউলিন আর একটা হচ্ছে পেন্টাফুলভ্যালিন। এই দুটো পিওর হাইড্রোকার্বন বেনজিনের মতনই, কিন্তু এখানে 7 মেম্বারের সঙ্গে 5 মেম্বার রিং ফিউজড আছে। তো এটা এই মলিকুলগুলোর হাই ডাইপোল মোমেন্ট পাই কেন? যেমন অ্যাজিউলিনের দেখো দেওয়া আছে 1.08 ডি। কেন? তার কারণ হলো এ এই ফর্মে থাকে না, এ কী করে, এই ইলেকট্রনটা এখানে দেয়, ইলেকট্রন দিয়ে রেজোনেন্স করে এখানে আসে, ইলেকট্রনটা এখানে যায়, এবং যার পর কী হয়, এই রিংয়ে 6টা পাই ইলেকট্রন হয়, এই ইলেকট্রন এখানে আসছে না, 2, 4, 5, 6টা, এই 6টায় পাই ইলেকট্রন হয়ে গেল এবং সাইক্লিক সিস্টেম, সেই জন্য এটা হয়ে যায় অ্যারোমেটিক। আবার এখানেও এই দুটো ইলেকট্রন, এখানে 4টে, মোট 6টা, সেখানে এটা হচ্ছে অ্যারোমেটিক। তাহলে বোথ রিংস আর অ্যারোমেটিক হয় ইন আয়নিক ফর্ম, আর এই আয়নিক ফর্মে এক্সিস্ট করে, তাই অ্যাজিউলিনের ডাইপোল মোমেন্ট হচ্ছে এত বেশি। ঠিক একইভাবে পেন্টাফুলভ্যালিনে তো তাই ঘটে, যে এই ক্ষেত্রে এই ইলেকট্রনটা কী হয়, এই পাই ইলেকট্রনটা এদিকে রিংয়ে চলে আসে, এদিকে রিংয়ে চলে আসার জন্য এই রিংটাতে 6 পাই ইলেকট্রন হয়, এটাতে হয় 2 পাই ইলেকট্রন, 2 আর 6 দুজনেই 4n+2 মেনটেন করছে, সেই জন্য বোথ রিংস আর হচ্ছে অ্যারোমেটিক, অর্থাৎ পেন্টাফুলভ্যালিন এক্সিস্ট অ্যাজ আয়নিক ফর্ম, সো ডাইপোল মোমেন্ট ইজ টু মাচ হাই। ঠিক আছে, দেখো এরপর এইরকম টাইপের আরও প্রবলেম দেখাচ্ছি, যে ট্রোপন অর্থাৎ 7 নাম্বার রিংয়ে কার্বনিল গ্রুপ আছে। এই মলিকুলটা বা ফুলভিন, এটা হাইড্রোকার্বন, এদের ডাইপোল মোমেন্ট দেখো টু মাচ হাই। কেন হাই? কার্বনিল গ্রুপের জন্য একটু আরও বেশি হবেই। এখানে কি হচ্ছে, এখানেও এই ইলেকট্রনটা অক্সিজেনের মাথায় চলে আসছে, তাহলে এখানটা প্লাস হবে। যদি এখানটা প্লাস হয় তাহলে দেখো এটা 6 পাই ইলেকট্রনিক সিস্টেম হয়ে গেছে, কনজুগেটেড সিস্টেম, সেই জন্য এটা হয়ে গেছে অ্যারোমেটিক রিং। তাহলে এই 7 মেম্বার রিংটা, এটা কি বলতে পারি, সাইক্লোহেপ্টা ট্রাই ইনাইল ক্যাটায়ন, এই ক্যাটায়নিক ফর্মটা হচ্ছে অ্যারোমেটিক। তাহলে এই অংশটা অ্যারোমেটিক, সেই জন্যে এ সবসময় এইরকম আয়নিক ফর্ম এক্সিস্ট করে, অর্থাৎ চার্জ সেপারেশনটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তাই ডাইপোল মোমেন্টটা হচ্ছে টু মাচ হাই। ফুলভেনের ক্ষেত্রেও কিন্তু সেম এরকম হয়, এক্ষেত্রে ইলেকট্রনটা কোন দিকে যাবে, ইলেকট্রনটা এদিকে আসছে, তাহলে ইলেকট্রনটা কোন দিকে যাবে সেটা ডিটারমাইন করবে না, কোথায় গেলে সেটা অ্যারোমেটিসিটি স্টেবিলিটি পায় সেই অনুযায়ী। এখানে 4টে আছে, আরও 2টো এলে তবে 6টা হবে, সেন ইলেকট্রনটা এদিকে আসলো, এদিকে আসার জন্য এটা মাইনাস, এদিকটা প্লাস। যদি আমি এরকম একটা কম্পাউন্ড নিতাম, সেক্ষেত্রে কী হতো, ইলেকট্রনটা এদিকে যেত। কেন এদিকে যেত? কারণ এক্ষেত্রে এটা হতো প্লাস, এটা হতো মাইনাস, এবং এই যে দেখা যাচ্ছে এটা অ্যারোমেটিক, কারণ 2 পাই ইলেকট্রন সিস্টেম, তাহলে এই মলিকুলটারও হবে কি টু মাচ হাই, আমার ডাইপোল মোমেন্ট দেখতে পাবো। তো লাস্ট এবার একটা প্রবলেম আসি, যে এই যে ট্রোপিলিয়াম ব্রোমাইড, অর্থাৎ 7 মেম্বার রিংয়ে ব্রোমিন আছে, এটা একটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর হাই আমরা ডাইপোল মোমেন্ট পাই। তার কারণ হচ্ছে একই রকম, এক্ষেত্রে সিবিআর বন্ডটা কোভ্যালেন্ট হলেও এটা ভেঙে যাওয়ার জন্য এখানে প্লাস, এবং এই অংশটা অ্যারোমেটিক ক্যারেক্টার বহন করছে, যেটা বললাম একটু আগে, সাইক্লো হেপ্টা ট্রাই ইনাইল ক্যাটায়ন তৈরি হচ্ছে এবং আয়নিক ফর্মে এক্সিস্ট করছে, তাই এর ডাইপোল মোমেন্টও বেশি হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।